খুব খুশির খবর যে রাজ্যে শিশুদের মধ্যে বেশ শিক্ষার বিষয়ে আগ্রহ দেখা দিয়েছে। পাঠশালায় শিশুদের সংখ্যাও বাড়ছে। প্রণাম হই মহারাজ। আপনার জন্য মুর্শিদাবাদের নবাব এই পত্র পাঠিয়েছেন। এই সেরেছে, দেখি দেখি আবার কি বার্তা পাঠালো। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমার ইচ্ছে এই বৎসর আগামী রাখি পূর্ণিমায় তোমার রানীর কাছে গিয়ে আমি তার হাত থেকে রাখি পরব। এতে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। তাই রাখি পূর্ণিমা সকালেই আমি পৌঁছে যাব। ইতি নবাব। বাহ, এ তো খুশির খবর। হ্যাঁ, শুধু খুশির নয়, সুখের খবরও বটে। তোরি যাও যাও, রানীমাকে খবর দাও। আমার মনে হয় মহারাজ, কি মনে হয়? এটা নবাব বাহাদুরের কোনো চাল নয় তো? না না মন্ত্রী, তুমি সবকিছুতে চাল খুঁজতে যেও না তো। আমি ভাবছি সম্পর্কের উন্নতির কথা। আসলে মন্ত্রী মশাই সবাইকে নিজের মতন করে ভেবে নেন তো। তা কোন চাল, বাসমতি না আতপ? চুপ করো গোপাল, বেশি বকবক করো না। সে যে চালই হোক, ওই নিজেকে তার মধ্যে ফেলবেন না, তাহলে ফুটে ভাত হয়ে যাবেন। গোপাল, তোমার কথাই রাখবো। ওই চালের মধ্যেই ঢুকবো, কিন্তু ভাত হয়ে ফুটবো না। এসো এসো, দেখো নবাব নিজে আসছেন তোমার হাতে রাখি পরবেন বলে। এই তো ভারী সুখের খবর। তাহলে তো ভালো আয়োজন করতে হবে। তবে তবে কি রানী? তবে হাতে তো সময় বেশি নেই, পরশু দিনই তো রাখি মহারাজ। চিন্তা করো না, আজকাল মিলিয়ে 2 দিন এখনো আছে তো। আর আমরা তো সবাই আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরাই তো আমার ভরসা। সবাই তাহলে কাজে লেগে পড়ো। শুনেছিস, নবাব আসছেন রানীমার থেকে রাখি পড়তে। শুধু এই কথা বলবেন বলে ডেকেছেন? গাধা তো গাধাই থাকবি। আরে নবাব আসছেন, নবাব, তাও আবার রাখি পূর্ণিমার দিনে। তার মানে খালি হাতে নিশ্চয়ই উনি আসবেন না। ও, এইবার বুঝেছি। শোন তবে, নবাব গাড়ি করে আসবেন জঙ্গলের রাস্তা দিয়ে, যেটা মোটামুটি 20 মাইল। তাতে কি? আমরা জঙ্গলের মাঝামাঝি গিয়ে সেই মূল রাস্তাটাই কেটে দেব। রাস্তায় বাধা পেলেই নবাবের যাত্রা থামবে, আর সেই সুযোগে আমরা তার সম্পদ লুট করে চম্পট দেব। কিন্তু উনি যদি কাটা জায়গা পেরিয়ে হেঁটে চলে আসেন? দূর বোকা, উনি কি তোদের মতন নাকি যে 10 মাইল রাস্তা হেঁটে চলে আসবেন? ওরে, উনি হলেন নবাব। তাহলে ওনাকে কি করব? কোথাও বেঁধে রেখে ফেলে আসবো। ওনার আসার কোনো প্রশ্নই নেই। আর হিসাব বলছে যে পরশু রাখি পূর্ণিমা, তাই কাল রাতেই মুর্শিদাবাদ থেকে রওনা দেবেন। তাহলে কাল দুপুরের পর বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, হাতে আর সময় নেই। মন্ত্রীমশাই, এবারে কিন্তু বকশিসের পরিমাণটা একটু বাড়াবেন। আগে কাজটা হোক, তারপর সব পাবি। তবে এবার আমি তোদের সাথে যাব। কি হে গোপাল, নবাবের আদর আপ্যায়নে জোগাড় জানতি কতদূর? চিন্তা করবেন না মহারাজ, কৃষ্ণনগরের সেরা রাঁধুনিকে ডেকেছি রান্নার আয়োজনের জন্য, আর মিষ্টির জন্য কৃষ্ণনগরের সেরা ময়রাকে ডাক দিয়েছি। দেখো নবাবে যেন কোনোভাবে অযত্ন না হয়। আর রাখির কি আয়োজন মন্ত্রী? চিন্তা করবেন না মহারাজ, রানীমা নিজের হাতে তৈরি করেছেন। হাতে মাত্র আজকে সারাটা দিন, দেখো যেন সন্তুষ্ট হয়। পৌঁছলে তো সন্তুষ্ট হবে মহারাজ। এই জায়গাটাই মনে হচ্ছে জঙ্গলের মাঝামাঝি অংশ। তাহলে মন্ত্রীমশাই, আমরা এখানে রাস্তাটুকু কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কাজ শুরু কর। একদম এদিক থেকে ওদিক আড়াআড়ি খুলে ফেল। ঘটে শুরু কর। ওটা, তার আগে তুই গরুর গাড়িটা জঙ্গলের ভিতরে কোথাও রেখে এসে কাজে হাত লাগা, কেমন? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কাজ শেষ।
এবার শুধু সময়ের অপেক্ষা। চলুন চলুন নবাব, ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে, চলুন চলুন। বেশ বেশ, তবে সমস্তটা দেখে নিয়েছো তো? দেখো, আমার বোনের জন্য যে যে উপহার ঠিক করেছিলাম সব গাড়িতে তুলেছো তো? দিব? চিন্তা করবেন না, সব তোলা হয়েছে। বেশ বেশ। আর এই লাল পাথরের আংটিটা আমার বোনের জন্য। চলো এবার রওনা দিই। এই এত নড়ছিস কেন ঘটে? কি করব এইরকম সংসেজে বসে থাকলে যে গা কুটকুট কুটকুট করে। চুপ করে বসে থাক, এই বুঝি এলো বলে। আবার বলছি, সব মনে করে নিয়েছো তো উপহারগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি সব নিয়েছি। বেশ, দেখো ওখানে গিয়ে আবার কোনো হাঙ্গামা করো না যেন, না হলে কিন্তু রানীমাকে আমার উপহার দেওয়াই হবে না। মন্ত্রীমশাই, ওই দেখুন, মনে হচ্ছে নবাব আসছেন। ঘোড়ার শব্দ পাচ্ছি মনে হচ্ছে। শুভ লক্ষণ এসে গেছে, গাড়ি দাঁড়ালেই লুট করতে হবে। এ কি উচিত, এই অসময়ে আবার হঠাৎ করে গাড়িটা দাঁড়ালো কেন? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। কি হলো? আরে গাড়ি দাঁড় করালে কেন? ক্ষমা করবেন, কিন্তু গাড়ি আর যাবে না। রাস্তা তো এখানে মাঝপথে কাটা। হ্যাঁ, এ কি কাণ্ড! এতটা রাস্তা কাটলো কে? কি মুশকিল, কাল সকালের মধ্যে কৃষ্ণনগর পৌঁছবো কি করে? চিন্তা নেই, আমরা পৌঁছে দেবো। তোমরা কারা? আপনাদের শুভাকাঙ্ক্ষী। প্রাণের মায়া থাকলে গাড়ি নিয়ে বিদেয় হও। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যেও না, আমাদের এভাবে ফেলে যেও না। এই এই বাহ বাহ বাহ, এ তো মিষ্টির দারুণ গন্ধ ছাড়ছে। ওই হে, একবার রাখিটা দেখি। মন্ত্রী মশাই, এ কি মন্ত্রী মশাই, তোমার আঙুলে এত সুন্দর একখানা লাল আংটি? আগে মহারাজ, সকাল সকাল আমার দূর সম্পর্কের বোন রাখি পরিয়ে এটি উপহার দিয়েছেন। বাহ বাহ বাহ, ভালো ভালো, কই রাখিটা দেখি। বাহ, বেশ সুন্দর, নবাব খুশি হবে রানী। এলে তো খুশি হবেন মহারাজ। এবার গোপাল দাদুকে রাখিটা পরিয়েই ফিরে আসছি। দুপুরে মাংস রান্না হয়েছে, জমিয়ে খেতে হবে। এ কি পুটির বাবা, এত হন্তদন্ত হয়ে কেন? পুটি বলল তুমি নাকি কাজের সন্ধানে মুর্শিদাবাদের দিকে গিয়েছিলে, তা ফিরে এলে যে বড়? হ্যাঁ গোপাল দাদা, আর যাওয়া হলো কই? কেন? রাস্তায় এমন কাণ্ড দেখে আমি তো হতবাক। দেখি জঙ্গলের দিকে মাঝের রাস্তা 10 হাত পর্যন্ত মাঝখান থেকে কাটা। বলো কি? তা তুমি তো কাটা জায়গাটার পাশ দিয়েও যেতে পারতে। তুমি তো আর ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িতে যাচ্ছিলে না। তা হয়তো যেতে পারতাম, কিন্তু ভয় হলো, তাই ফিরে এলাম। তা বেশ করেছো। ঠিক আছে, তুমি একবার আমার গিন্নির কাছে দেখা করে যেও, তোমায় রাখি পরাবে বলে পথ চেয়ে বসে আছে। ঠিক আছে, চলি গো গোপাল দাদা। পুটির বাবা কি বললো? মাঝ রাস্তা কাটা, তাও আবার জঙ্গলের দিকের রাস্তা। তাহলে নবাব বাহাদুর কি এসেছেন নাকি? না, যাই রাজসভাতে গিয়েই দেখি কি হলো, এখন এত ভেবে লাভ নেই।
তা নবাব বাহাদুর এই তো গোপাল এসেছে। হ্যাঁ মহারাজ, তা নবাব বাহাদুর মশাইকে দেখছি না। সেটাই তো চিন্তার, উনি তো এখনো এলেন না। মন বলছে পথে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আজ এই শুভ দিনে কে জানে কি যে ঘটলো গোপাল। থাক রানীমা, আর গোপালকে এসব বলে কি হবে? দেখছেন না, রাজসভার এই দুশ্চিন্তা নিয়ে তার কোনো চিন্তাই নেই। চুপ করো মন্ত্রী, তা তুমি কোন রাজকার্যটা করেছো শুনি? তখন থেকে শুধু একই কথা, চিন্তা করবেন না আর চিন্তা করবেন না। এখন জল মাথার উপরে উঠে গেছে, তাই গোপালের দিকে আঙুল তুলছ। ছাড়ুন মহারাজ, বিছুটি পাতা তো আর সুগন্ধ দেবে না। আমি দেখি কি সুরাহা করা যায়। মহারাজ, আপনার অনুমতি নিয়ে ওই সেনাপতিকে আমার সাথে নিয়ে যেতে চাই, নবাব বাহাদুরকে খুঁজে আনার জন্য। হ্যাঁ অবশ্যই, যাও যাও, নিয়ে যাও। হ্যাঁ চলো গোপাল। যাত্রা শুভ হোক। সেনাপতি, তুমি একটা গরুর গাড়ি জোগাড় করে বটতলার কাছে নিয়ে এসো, আমি ওখানেই থাকবো। এখন তাহলে কোথায় চললে? একবার বাড়ি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই শোন, ভালোই হলো তোদের সাথে দেখা হয়ে। কেন দাদু, কিছু কাজ আছে? তোরা তোদের দিদাকে একটু জানিয়ে দিস তো, আমার ফিটে দেরি হবে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। এই কি কাণ্ড গোপাল, এ তো একেবারে রাস্তাই কাটা। নবাবকে খুঁজতে যাবো কি করে? সেটাই তো দেখছি সেনাপতি, কিন্তু এখানে একটা বিষয় বেশ পরিষ্কার সেনাপতি। কি গোপাল? ভালো করে লক্ষ্য করো, এখনো নবাব কৃষ্ণনগরে আসেননি, আর এই কাণ্ড তার আসার আগেই ঘটেছে। তার মানে জলের মতো পরিষ্কার যে যদি নবাব বাহাদুর উধাও হন, তাহলে এই কাটা অংশের ওপারেই হয়েছেন। তার মানে এই আমাদেরকে কাটা রাস্তার ওই পারে যেতে হবে, তাহলেই রহস্যের সমাধান হতে পারে। ঠিক বলেছো। কই, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে দেখতে হবে সেনাপতি, মুর্শিদাবাদের নবাব বলে কথা। খোঁজো খোঁজো খোঁজো, কোনো না কোনো সুরাহা বেরোবেই বেরোবে। হ্যাঁ, কি বলেছিলাম সেনাপতি, ঠিক পাবো কোনো না কোনো সুরাহা। এই দেখো গাড়ির চাকার ছাপ, তার মানে এইখানে গাড়িটা এসে থেমেছে, আর এগোনোর ছাপ নেই। তার মানে এখান থেকেই মুর্শিদাবাদ রওনা দিয়েছেন। ঠিক গোপাল। মানে অঘটন যদি কিছু হয়ে থাকে তাহলে এখানেই হয়েছে। এই দেখো, এখানে ঘাস পাতাগুলোর ওপর কেমন টানা হেঁচড়ার দাগ মনে হচ্ছে। কই দেখি দেখি, হ্যাঁ তাই তো। চলো সেনাপতি, এদিকটা দিয়ে যাওয়া যাক। হ্যাঁ চলো চলো, নিশ্চয়ই নবাবের সন্ধান পাবো। এত দূর চলে এলাম, কিন্তু এখনো তো কোনো সন্ধান পেলাম না নবাবের। পাবো পাবো, ধৈর্য ধরো, ধৈর্য ধরলেই সাফল্য আসে। সেনাপতি দাঁড়িয়ে যাও, একদম নড়চড় করো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো, এমনি বেরিয়ে যাবে। গোপাল, একদম চুপ। আরে বাবা, প্রাণে বাঁচলাম, না হলে কি যে হতো। সেনাপতি একটু সাবধানে চোখ কান খুলে চলো, না হলে বিপদে পড়বে। ওই দেখো, পুরনো ভাঙা বাড়ি। কি জানি, নবাবকে এখানে পেলেও পেতে পারি। চলো চলো চলো। কই কিছুই তো দেখা যায় না, কেউ কি আদৌ আছে? একবার হাঁক দিয়ে ডাকবো নাকি? না 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 না, একদম সে ভুল করো না। যদি ভিতরে নবাবকে যারা বন্দি করেছে তারা থাকে, তাহলে কিন্তু নবাব এবং আমাদের দুজনেরই প্রাণ সংশয় হতে পারে। তাহলে কি করবে গোপাল? খুঁজবো।
কি যে আমার দুশ্চিন্তা হচ্ছে, ওহ কি করে যে বলি। আপনি চিন্তা করবেন না মহারাজ, গোপাল রয়েছে, ও ঠিক কিছু একটা করবে। এভাবে দুশ্চিন্তা করলে আপনার শারীরিক ক্ষতি হবে মহারাজ। আমার ক্ষতি হবে কিনা জানি না, তবে নবাবের যে কিছু একটা ক্ষতি হয়ে গেছে তা আমি নিশ্চিত। চিন্তা করবেন না মহারাজ, মনে রাখবেন শত্রুরা যতই চালুক চাল, আমাদের রক্ষা করবে গোপাল। তাই যেন হয় সভাকবি। কি ভাবছো সেনাপতি? নবাব তো ছাড়, এখানে একটা কোনো প্রাণী সন্ধানও পাচ্ছি না। ঠিক, কিন্তু আমার একটা বিষয়ে খটকা লাগছে। কার যেন গোঙানির আওয়াজ। ঠিক তো মনে হচ্ছে ওই দিক দিয়ে আসছে। চলো ওদিকটা যাওয়া যাক। সেনাপতি, ওনাদের হাত পা থেকে দড়িগুলো খুলে দাও আর মুখের কাপড়টা সরিয়ে দাও। আপনাদের এই কাণ্ড কারা করলো? কাল যখন তোমরা কারা? আপনাদের শুভাকাঙ্ক্ষী। প্রাণের মায়া থাকলে গাড়ি নিয়ে বিদেয় হও। ওরে বাবা রে, তোমাদের কি বলে ধন্যবাদ দেবো জানি না। এখন এসব ছাড়ুন জাহাপনা, প্রাণটাই আগে। দস্যুগুলো রানীমার উপহার পর্যন্ত নিয়ে চলে গেল। চলুন চলুন, রাত সবাই চলুন। আমার লজ্জা একেবারে মাথা নিচু হয়ে আসছে নবাব সাহেব। কে যে এই কাণ্ড করেছে কে জানে, তবে আমি শপথ করে বলছি আমি তাকে অবশ্যই ধরবো এবং তাকে কঠোর শাস্তি দেব। তুমি এত উতলা হয়েও না কৃষ্ণচন্দ্র, তোমার কি দোষ? মাঝরাতে কে কোথায় কি করে রেখেছে সে তুমি কি করে জানবে? কিন্তু এই বিষয়ে আরো সাবধান হতে হবে, যাতে যে কেউ তোমার রাজ্যে এসব কাণ্ড না করে বসে। আমি আরো বেশি সেনা মোতায়েন করে আরো নিরাপত্তা গড়ে তুলব, কিন্তু আপনার যে ক্ষতি হলো তা আমি যে কখনো সংশোধন করতে পারবো না। না না, ক্ষতি আমার হয়নি, ক্ষতি হয়েছে আমার বোনের। রাখি উপলক্ষে কত উপহার নিয়ে এলাম, আর একটিও দিতে পারলাম না। ছি ছি ছি, কি যে বলেন! আপনার প্রাণের থেকে বড় উপহার আমার কাছে কিচ্ছু না। ঠিক ঠিক, তবে আমার প্রাণ বেঁচেছে যার জন্যে তারও কৃতিত্ব কম নয়, আর সে হলো গিয়ে গোপাল। না নবাব বাহাদুর, শুধু আমি নই, সেনাপতি মশাইও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে গিয়েই তোমাদের জন্য উপহারের ব্যবস্থা করব। আপনার প্রাণই আমাদের উপহার নবাব বাহাদুর। আচ্ছা আচ্ছা, রাখি বন্ধন শুরু করো। ঠিক গোপাল হাতে পেয়ে গেল নবাবকে। এখন কপালে কি নাচছে কে জানে। খুব সুখী হও। মন্ত্রী, এই আংটি তোমার? এই আংটি তো আমি তোমাদের রানীমাকে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, যেটা লুট হয়েছে। না মানে ওই আমার এক দুঃসম্পর্কের দিদি দিয়ে গেছে। এই যে সকালে বললে বোন, এখন আবার দিদি হয়ে গেল। আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে মহারাজ। এই গোপাল, তুমি চুপ করো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তাহলে সত্যিটা বলো, এই আংটি তুমি কোথায় পেলে? সত্য বের করবার একটাই উপায়, ওনার ঘরে এখনই একবার প্রহরী পাঠিয়ে দেখা উচিত। ঠিক তাই হোক। প্রহরী, এক্ষুনি মন্ত্রীর বাড়ি যাও, সন্দেহের কিছু দেখলেই তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এটা নিন, এটা সীতাহার করে পড়লে আপনাকে দারুণ মানাবে। তাই বুঝছি, আর বাকিগুলো? হ্যাঁ নিন না, আপনারই তো সব। তবে মন্ত্রী মশাই একটা লাল পাথর বসানো আংটি নিয়েছেন। আর ওই মোহরগুলো বলিয়ে ফুল পালা, মান্তাসা, পাউচি পালা, কানপাসা আরো কত কি বানিয়ে নেবেন। সব বানানো হবে, তবে আপনার জন্য নয়, রানীমার জন্য। যা ঘটায় পুরো ফেসে গেলাম। সব রাজবাড়িতে হবে, সব কিছু নিয়ে চল। এই তুই ভিতরে যা,
আমি এখান থেকে দেখছি কোনো জিনিস যাতে ছড়াতে না পারে। যা ওরে বাবা রে, কি মারটাই না মারলো। ওরে বাবা, মন্ত্রী মশাই বাঁচান, বাঁচান আমাদের, বাঁচান। ও মন্ত্রী মশাই বাঁচান। যা, আমি পুরো ফেসে গেলাম। দেখেছেন মহারাজ, আমি কি বললাম? এই সভাতেই আসল অপরাধী রয়েছে। এই তো আমার সব উপহার। তার মানে তুমি আমাদেরকে বন্দি করে লুট করেছো। ছি 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 ছি। ক্ষমা করে দিন নবাব বাহাদুর, ক্ষমা করে দিন। উনি ক্ষমা করলেও আমি করছি না। প্রহরী, এই তিনজনকে আগামী 6 মাসের জন্য কারাগারে বন্দি করো, আর 100 মুদ্রা জরিমানা নিয়ে যাও। দাঁড়াও, ওই আংটিটা দিয়ে যাও।